আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টিআইসি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের আমি মোহাম্মদ কামরুজ্জামান খান, টিআইসি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কোটচাঁদপুর ঝিনাইদহ। আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ব্যবসায় উদ্যোগ বিষয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। তো তোমরা আজ এই ব্যবসায় উদ্যোগ ক্লাসের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব এবং তৃতীয় যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা বন্ধুরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ওখানে তোমাদের প্রশ্নে বলা হচ্ছে, অ্যাসাইনমেন্ট সরকার বাহাদুরের নির্দেশনায় শিক্ষার্থীদেরকে মূল্যায়নের প্রক্রিয়া হিসেবে যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের মাধ্যমেই, মূল্যায়নের মাধ্যমে তোমাদের পরবর্তী ক্লাসের যে প্রমোশন, সেই অনুযায়ী প্রমোশন দেওয়া হবে এই অ্যাসাইনমেন্টের মূল্যায়নের মাধ্যমে। সরকার বাহাদুরের নির্দেশনায় এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা মহামারীর কারণে যে বিদ্যালয় বন্ধ এবং পাঠদান স্থগিত, অনলাইনের মাধ্যমে ক্লাস শুরু হয়েছে এবং তার আলোকে এবং 17ই মার্চ 2020 পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছিল তার আলোকে আমাদের যে অ্যাসাইনমেন্টের পরিকল্পনা, সেই মোতাবেক আজ আমরা তৃতীয় অ্যাসাইনমেন্টের নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তৃতীয় অ্যাসাইনমেন্টে ব্যবসায় উদ্যোগে যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে, দেখো তোমরা খাতা কলম রেডি হয়ে যাও। দেখো সেখানে দেওয়া আছে 1 নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে বলা আছে সংক্ষিপ্ত আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান কে? আত্মকর্মসংস্থান কে? অর্থাৎ আত্মকর্মসংস্থান বলতে কি বোঝো? তো আমরা এর আগেও আলোচনা করেছি যে আত্মকর্মসংস্থান বলতে আমরা কি বুঝি, এটা আমরা আগেও আলোচনা করেছি। আরও একবার আমি বলছি যে আত্মকর্মসংস্থান হলো নিজেই নিজের কর্মের ব্যবস্থা করা, নিজেই নিজের কর্মসংস্থান করা। অর্থাৎ মানুষ তার নিজের দক্ষতা, কলাকৌশল কাজে লাগিয়ে অন্যের অধীনস্থ না হয়ে নিজেই কর্মের ব্যবস্থা করে জীবিকা অর্জন করা। শুধু নিজের জীবিকাই নয়, পাশাপাশি আরও কয়েকজনের জীবিকার ব্যবস্থা করাও এই আত্মকর্মসংস্থানের মধ্যে পড়ে। আরও আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে নিজের কলাকৌশল, জ্ঞান, দক্ষতা, শ্রমকে কাজে লাগিয়ে সামান্যতম পুঁজি বিনিয়োগ করে মুনাফার উদ্দেশ্যে এবং পারিবারিক যে ব্যয়, সেই ব্যয় নির্বাহের জন্য যে কর্মসংস্থান, নিজের পেশা বেছে নেওয়া হয়, নিজেই নিজের কাজের ব্যবস্থা করে জীবিকা অর্জনের উপায় অবলম্বনই হচ্ছে এই আত্মকর্মসংস্থান। 2 নম্বরে আছে দ্বিতীয় আরেকটা কথা বলা হয়েছে, ব্যবসায়ের প্রকারভেদ। ব্যবসায় কি? ব্যবসায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় কত প্রকার? মালিকানার ভিত্তিতে ব্যবসায়
মালিকানার ভিত্তিতে ব্যবসায় প্রকার ভেদ। ব্যবসায়ের প্রকারভেদ। তো ব্যবসায় বলতে গেলে আমরা আগেই বলতে পারি যে মুনাফার উদ্দেশ্যে ঝুঁকি, সামান্যতম ঝুঁকি গ্রহণ করে মুনাফার উদ্দেশ্যে দেশে প্রচলিত আইনে বৈধ উপায়ে পণ্য দ্রব্য সেবা কর্মাদি উৎপাদন থেকে শুরু করে ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত সমস্ত প্রকার যে কর্মপ্রক্রিয়া, সেই কর্মপ্রক্রিয়াকে আমরা বলছি ব্যবসায়। তাহলে ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য এতে যে সংজ্ঞা থেকে আমরা বলতে পারছি ব্যবসায়ের যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে অবশ্যই মুনাফা অর্জন। অন্যতম উদ্দেশ্য মুনাফা অর্জন। সেই মুনাফা অর্জনটা হবে কিসের মাধ্যমে? বৈধ দেশে প্রচলিত আইনের মধ্য থেকে, অর্থাৎ অবৈধ কোনো উপায় অবলম্বন করে আমরা যদি মুনাফা অর্জন করি সেটাকে আমরা কি বলবো? ব্যবসা বলবো না। ব্যবসা হতে হলে অবশ্যই দেশের প্রচলিত আইনের মধ্য থেকে, দেশের প্রচলিত আইনের মধ্য থেকে বৈধ উপায়ে জীবিকা অর্জন এবং মুনাফার উদ্দেশ্যে, প্রধান উদ্দেশ্য আছে মুনাফা। এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা পণ্যদ্রব্য সেবা কর্মাদি উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ক্রেতা অর্থাৎ চূড়ান্ত ভোক্তা কাছে পৌঁছানো পর্যন্ত সমস্ত প্রকার যে কর্মপ্রক্রিয়া, কর্মপদ্ধতি সবগুলোকে একত্র করে আমরা কি বলি? ব্যবসায়। তো এই ব্যবসায়ের মালিকানার ভিত্তিতে আমরা ব্যবসায়কে 5 ভাগে ভাগ করি। মালিকানার ভিত্তিতে ব্যবসায়কে আমরা কয় ভাগে ভাগ করি? 5 ভাগে। মালিকানার ভিত্তিতে ব্যবসায় 5 ভাগে ভাগ করা যায়। প্রকারভেদ। তাহলে মালিকানার ভিত্তিতে ব্যবসায় 5 ভাগে ভাগ করা হয়। এক নম্বর, 1 মালিকানা। 2 অংশীদারি কারবার। 2 3 যৌথ মূলধনী অর্থাৎ কোম্পানি, যৌথ মূলধনী কারবার, যৌথ মূলধনী কারবার। 4 সমবায় কারবার, সমবায় সংগঠন। আর 5 রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা কারবার। মালিকানা ভিত্তিতে তাহলে আমাদের এখানে আছে মালিকানা ভিত্তিতে ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। 1 মালিকানা, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার, সমবায় কারবার এবং রাষ্ট্রীয় কারবার। এই যৌথ মূলধনী কারবারকে আবার অনেকেই কোম্পানি ব্যবসা হিসেবে আখ্যায়িত করে। এই কোম্পানি ব্যবসাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, পাবলিক লিমিটেড আর প্রাইভেট লিমিটেড। পাবলিক লিমিটেড আর প্রাইভেট লিমিটেড। তো আমাদের এখানে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আছে 1 মালিকানা কারবারের ক্ষেত্র। 1 মালিকানা কারবার। এক মালিকানা
কারবার। তো প্রথমে আমরা বলি এক মালিকানা কারবার কাকে বলে। এক মালিকানা কারবার বলতে আমরা কি বুঝি? এক মালিকানা কারবার বলতে যে ব্যবসা প্রতিষ্ঠানে একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত পরিচালিত সেই কারবারকে আমরা বলি এক মালিকানা ব্যবসায়। অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক একজন, মতাদর্শ একের, অর্থাৎ সেই ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় সিদ্ধান্ত একমাত্র মালিকেই নিয়ে থাকেন, মালিকবিহীন অন্য কেউ সেই ব্যবসা প্রতিষ্ঠানের মতামত গ্রহণ করা হয় না। সমস্ত কাজের দায় দায়িত্ব এবং দায় দেনা মালিক একাই বহন করে। সেই সমস্ত কারবারকে আমরা বলছি এক মালিকানা কারবার। অর্থাৎ এই কারবারের সমস্ত প্রকার দায় দেনা মালিককেই বহন করতে হয়। সেই জন্য বলা হয় এক মালিকানা কারবারের দায় অসীম। এক মালিকানা কারবারের দায় অসীম। অসীম শব্দ এই জন্যই বলা হচ্ছে এক মালিকানায়, যে মালিকের এই ব্যবসা প্রতিষ্ঠানে একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত হয়। তাই এই ব্যবসা প্রতিষ্ঠানে যখন কোনো লসের সম্ভাবনা দেখা দেয়, দায় দেনার পরিমাণ বেড়ে যায়, তখন এই দায় দেনা পরিশোধের জন্য মালিককে একাই সব কিছু বহন করতে হয়। এই দায় দেনা মালিকের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হয়। তাই বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম। এখন এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র অ্যাসাইনমেন্টে দেখো বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র, এখানে প্রথমে আমরা বলতে পারি যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র এক মালিকানা কারবার এর উপযুক্ত ক্ষেত্র। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদেরকে বলা হয়েছে এই এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রের 5টি বর্ণনা দিতে বলেছে। 5টি ক্ষেত্রের কথা বলা হয়েছে। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে এক মালিকানা কারবারের 5টি উপযুক্ত ক্ষেত্র। তবে এখানে অনেক উপযুক্ত ক্ষেত্র আমরা বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা শুধুমাত্র 5টি এক মালিকানা কারবারের উপযুক্ত ক্ষেত্র লিখবা আর একটু বর্ণনা দিবা। তা আমরা যদি প্রথমেই বলি এক মালিকানা কারবারের প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বল্প মূলধনের প্রয়োজন হয়, স্বল্প মূলধনের প্রয়োজন হয়। অর্থাৎ প্রথম পয়েন্ট আছে স্বল্প মূলধন। স্বল্প মূলধন স্বল্প মূলধন অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠানে খুব সীমিত আকারের স্বল্প মূলধন বিনিয়োগ করে ব্যবসা করা যায়, যে ব্যবসা প্রতিষ্ঠানে স্বল্প মূলধন বিনিয়োগ করে যে কেউ যে কোনো স্থানে এই ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে। বিশ্বে আমরা যদি বলতে চাই, বিশ্বে প্রায় 80% ব্যবসা প্রতিষ্ঠানই এক মালিকানা। আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে এক মালিকানা ব্যবসায় সব থেকে বেশি। আমেরিকাতে প্রায় 80 থেকে 85% ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে এক মালিকানা। ইউরোপ কান্ট্রিতেও অনুরূপ 75 থেকে 85% কারবারই হচ্ছে এক মালিকানা। তো প্রথমে আছে স্বল্প মূলধন। দ্বিতীয় স্থান। আমরা স্থানকে একটি উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করতে পারি, কারণ এই এক মালিকানা ব্যবসায় কারবার গঠন করতে গেলে আমাদের স্থান নির্বাচন একটি অপরিহার্য বিষয়। কারণ যে কোনো স্থান, যে কোনো জায়গায় আমরা এই এক মালিকানা ব্যবসায় কারবার শুরু করতে পারি।
গঠন করতে পারি, কারণ এই ক্ষুদ্র পরিসরে ব্যবসায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও করতে পারি, শহরেও করতে পারি। শহরের যে কোনো একটি জায়গায় ছোট পরিসরের স্থানে আমরা এই ব্যবসা শুরু করতে পারি। আবার গ্রামে যে কোনো গ্রামে এই এক মালিকানা কারবার গঠিত হয়ে থাকে। অর্থাৎ আমাদের গ্রাম এলাকায় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখি সেগুলো মোস্ট সবই প্রায় এক মালিকানা কারবার। অর্থাৎ গ্রামে যেসব আমরা সারের দোকান দেখি, মুদির দোকান দেখি, চায়ের দোকান, এগুলো সবই এক মালিকানা কারবার। অর্থাৎ স্থান নির্বাচনটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের অন্যতম বিষয়। 3 নম্বরে আমরা বলতে পারি পচনশীল দ্রব্য। পচনশীল দ্রব্যর ক্ষেত্রে যে সমস্ত দ্রব্য অর্থাৎ অল্প সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যায়, মানুষের চাহিদা কয়েকদিন পর্যন্ত সীমিত থাকে, তারপরে সেই দ্রব্য আর স্থায়িত্ব থাকে না, অর্থাৎ পচে যেতে পারে, এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় গড়ে ওঠে। এক মালিকানা ব্যবসায়ে গড়ে ওঠে। যেমন শাক সবজির কাঁচা বাজার, কাঁচা দ্রব্যের ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা সাধারণত এক মালিকানা হয়ে থাকে, কারণ এইগুলো এর চাহিদা এলাকা ভিত্তিক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেগুলো এক মালিকানার ক্ষেত্র নির্বাচনের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হয়। 4 নম্বরে আমরা বলতে পারি স্বাধীন পেশা। স্বাধীন মনোভাব, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গ স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে চায়, নিজেই নিজের কর্মদক্ষতা বৃদ্ধি করতে চায়, সেই সব মানুষের ক্ষেত্রে, সেই সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় স্থাপন করা যুক্তিযুক্ত। কারণ তিনি যে ব্যক্তি এই স্বাধীন মনোভাবের অধিকারী, অর্থাৎ কাউরের মুখাপেক্ষি হতে চান না, সেই সমস্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে আমাদের এক মালিকানা ব্যবসায় স্থাপন করা যুক্তিযুক্ত। কারণ এখানে তিনি নিজেই সমস্ত প্রকার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। 5 স্থানীয় চাহিদা। স্থানীয় চাহিদা, স্থানীয় চাহিদা এ পর্যায়ে আছে স্থানীয় চাহিদা, অর্থাৎ যে সমস্ত পণ্যদ্রব্যের ক্ষেত্রে এলাকা ভিত্তিক বিশেষ পণ্যের চাহিদা বিরাজমান, সেই সমস্ত পণ্যের যে এলাকায় যে পণ্যের চাহিদা, সেই পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান সেই এলাকায় স্থাপন করা মুনাফা অর্জনের অন্যতম একটা হাতিয়ার। অর্থাৎ সে এলাকার চাহিদার অনুপাতে চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে সেই এলাকার সেই পণ্যের গুণগত মান বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো বন্ধুরা, আরও অনেক ক্ষেত্র আছে, এখানে আমি 5টি উপযুক্ত ক্ষেত্র আলোচনা করলাম। তোমরা এর থেকেও আরও ভালো ভালো ক্ষেত্র আলোচনা করতে পারবে, তোমরা লিখতে পারবে অ্যাসাইনমেন্টে। এরপরে আছে দেখো বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টে অংশীদারি কারবার। এরপরে আছে অংশীদারি কারবার। এরপরে অ্যাসাইনমেন্টের প্রশ্ন আছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার প্রথমে আলোচনা করব অংশীদারি কারবার কি। অর্থাৎ অংশীদারি কারবার হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা থেকে অংশীদারি ব্যবসায়ের
সূত্রপাত অর্থাৎ যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে এক মালিকানায় করা সম্ভব নয়, অর্থাৎ স্বল্প পুঁজি দ্বারা সম্ভব নয়, বৃহৎ মূলধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে বা যে কারবার একজনের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়, সেই সমস্ত কারবারের ক্ষেত্রে চুক্তির মাধ্যমে একাধিক ব্যক্তি বর্গের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। একাধিক ব্যক্তি বর্গের মধ্যে চুক্তির মাধ্যমে যে কারবার করে মুনাফা নিজেদের মধ্যে বন্টন করা চুক্তি করা হয়, সেই সমস্ত কারবারকে আমরা বলি অংশীদারি কারবার। অর্থাৎ চুক্তির মাধ্যমে এই অংশীদারি কারবারের সূচনা ঘটে। চুক্তির মাধ্যমে অংশীদারি কারবারের সূচনা ঘটে, অর্থাৎ চুক্তি সম্পাদিত হলেই অংশীদারি কারবার শুরু হয়, অংশীদারি কারবার করা যায়। এই চুক্তি লিখিত এবং মৌখিক দুটোই হতে পারে, তবে ভবিষ্যৎ বিবাদ এড়ানোর জন্য চুক্তি লিখিত এবং রেজিস্ট্রি করা বাঞ্ছনীয়, রেজিস্ট্রি করা বাঞ্ছনীয়। এই অংশীদারি কারবারের ক্ষেত্রে বলা হয়েছে, সাধারণ অংশীদারির ক্ষেত্রে বলা হয়েছে, সাধারণ ব্যবসার ক্ষেত্রে বলা হয়েছে যে এর সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন, সর্বোচ্চ 2 জন এবং সর্বনিম্ন 20 জন সদস্য দ্বারা এই অংশীদারি কারবার গঠিত পরিচালিত হতে পারে। কিন্তু ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন? 10 জন। সাধারণ ব্যবসার ক্ষেত্রে, সাধারণ কারবারের ক্ষেত্রে সাধারণ কারবারের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন, সর্বোচ্চ 20 জন। এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। অর্থাৎ এই অংশীদারি কারবার চুক্তির মাধ্যমে সম্পাদিত হলেও সাধারণ ব্যবসার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জনের অধিক নিতে পারবো না এবং সর্বনিম্ন 2 জন, 2 জন না হলে অংশীদারি কারবার হিসেবে গণ্য হবে না। কিন্তু ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে বলা হচ্ছে আমার সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকতে হবে কতজন শিক্ষার্থী বন্ধুরা? সর্বোচ্চ 10 জন। ইয়েস, সর্বোচ্চ 10 জন। তাই বাংলাদেশের কোম্পানি আইন 1932, ভারতীয় কোম্পানি আইন 1932 দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। পরবর্তীতে 1994 সালে বাংলাদেশ কোম্পানি আইন প্রচলন করে। বর্তমানে এই 1932 সালে কোম্পানি আইনের 4 ধারায় বলা হয়েছে, 1932 সালের কোম্পানি আইনের 4 ধারায় বলা হয়েছে যে ওই সমস্ত কোম্পানি একাধিক সদস্যের মধ্যে চুক্তি মাধ্যমে যে কোম্পানি গঠিত হয় এবং চুক্তির অনুসারে নিজেদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি দ্বারা পরিচালিত হতে পারে, একক ব্যক্তি দ্বারা পরিচালিত হতে পারে এবং সেখানে চুক্তিতে উল্লেখ থাকে কে কারবারটি পরিচালনা করবে এবং মুনাফা কীভাবে বণ্টিত হবে, অংশীদারদের মূলধনের অনুপাত কেমন হবে, কোন অংশীদার কী অনুপাতে মুনাফা বন্টন করবে বা মুনাফা ভাগ করে নেবে, সে ওখানে ওই চুক্তিতে উল্লেখ আছে। সেই চুক্তি মোতাবেক ওই কোম্পানি গঠিত পরিচালিত হবে। এরপরে বলা আছে, দেখো চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি অংশীদারি কারবারের
মূল ভিত্তি। চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। কেন চুক্তিকে আমরা অংশীদারি কারবারের মূল ভিত্তি বলছি? এই কারণে যে চুক্তি ছাড়া, চুক্তি ব্যতীত কোনো অংশীদারি কারবার হতে পারে না। চুক্তি মৌখিক এবং লিখিত উভয় হতে পারে, অর্থাৎ চুক্তি ছাড়া কোনো অংশীদারি কারবার কল্পনা করা যায় না। চুক্তি সম্পাদিত হলেই আমরা অংশীদারি কারবারকে স্বীকৃতি দিয়ে থাকি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে, তাদের ভিতরে চুক্তি না থাকে, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ব্যবসা পরিচালিত হচ্ছে, কিন্তু সেখানে কোনো চুক্তি বা হয়নি, চুক্তি স্বাক্ষরিত হয়নি, লিখিত অথবা মৌখিক কোনোভাবে সেখানে চুক্তি হয়নি, সেই ব্যবসাকে আমরা অংশীদারি কারবার বলতে পারবো না, সেটিকে এক মালিকানা ব্যবসা হিসেবে গণ্য হবে। উদাহরণস্বরূপ আরও একটি পরিষ্কারভাবে বলতে পারি যে কোনো ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান কোনো অংশীদারি কারবারের একজন অংশীদার মারা গেলে সেই কারবারটি বিলোপসাধিত হওয়ার পর যদি ওই মৃত ব্যক্তির, ওই অংশীদারের একাধিক সন্তান সেই কারবারটি পরিচালনা করে, একাধিক সন্তান সেই কারবারটি পরিচালনা করে, কিন্তু ওই সন্তানদের মধ্যে কোনো চুক্তি হয়নি, তাহলে ওই কারবারটিকে আমরা ওই মৃত ব্যক্তির, ওই অংশীদারের সন্তানদেরকে আমরা অংশীদার হিসেবে, অংশীদার কারবারের সদস্য হিসেবে গণ্য করতে পারি না, কারণ সেই সন্তানদের ভিতরে কোনো চুক্তি হয়নি। এই জন্যই বলা হচ্ছে চুক্তি মাধ্যমে অংশীদারি ব্যবসায়ের শুরু, এবং অংশীদারি ব্যবসায় শুরু করতে হলে চুক্তিবিহীন কোনো অংশীদারি কারবার হয় না। এই জন্যই বলা হচ্ছে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এরপরে আছে কপিরাইট। এরপরে অ্যাসাইনমেন্টের প্রশ্ন আছে কপিরাইট। কপিরাইট কপিরাইট বলতে আমরা বুঝি স্বত্বাধিকার। কপিরাইট অর্থাৎ স্বত্বাধিকার। এটি ব্যবসা প্রতিষ্ঠান, পুস্তক, যারা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নয়, অর্থাৎ যেসব সাহিত্য, কর্ম, শিল্পকলার ক্ষেত্রে যেসব ব্যক্তিবর্গ সাহিত্য চর্চা করেন, তাদের যে সাহিত্য রচনা করেন, সেই সাহিত্য প্রকাশক এবং স্বত্বাধিকারের মধ্যে যে চুক্তি হয়, অর্থাৎ যিনি একজন সাহিত্যকর্ম করেন, যিনি সাহিত্য লেখেন, তার সেই সাহিত্যটা তার স্বত্বাধিকারে, অর্থাৎ তার যে দাবি, তার মধ্যে রেখে দেওয়ার জন্য, তার স্থায়িত্ব করার জন্য, তার দাবিকে মূল্যায়ন করার জন্য প্রকাশক, অর্থাৎ প্রকাশক এবং স্বত্বাধিকারের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে আমরা কপিরাইট আইন বলি। উপমহাদেশে 1912 সালে এই কপিরাইট আইন চালু হয়, আর ইংল্যান্ডে 1860 সালে কপিরাইট আইন বিশ্বে প্রথম সূত্রপাত ঘটে। বাংলাদেশে 2000 সালে কপিরাইট আইন চালু হয় এবং 2005 সালে এটি আরও পরিমার্জিত, সংশোধিত করে প্রকাশ করা হয়। এই 2005 সালের কপিরাইট অনুযায়ী স্বত্বাধিকারী মৃত্যুর 60 বছর পর্যন্ত, 60 বছর পরও এর সুবিধা ভোগ করে থাকে। তো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে ব্যবসায় উদ্যোগের যে অ্যাসাইনমেন্টের যে কটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের মাঝে আলোচনা করলাম তোমাদের সুবিধার্থে। তোমরা আরও বই, তথ্য অনুসন্ধান করে তোমরা এই প্রশ্নগুলো সুন্দর ও মার্জিতভাবে উপস্থাপন করবে অ্যাসাইনমেন্টে, এই আশাবাদ কামনা রেখেই আমি আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর
বর্তমান বাংলাদেশে করোনা ভাইরাসের ব্যাপক প্রসার ঘটতে চলেছে, যেটাকে আমরা বলছি দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিশেষজ্ঞরা মনে করছে। এই অবস্থায় তোমরা নিরাপদ থেকো, সুস্থ থেকো, আর ঘরের বাইরে বেরোবার চেষ্টা করো না, খুব নিত্য প্রয়োজনীয় ছাড়া। আর মাস্ক অবশ্যই, সরকার কিন্তু আমাদের সরকার বাহাদুর ঘোষণা করেছে নো মাস্ক নো এন্ট্রি, অর্থাৎ মাস্ক বাদে তোমাদের কোনো সেবা প্রদান করা হবে না। অতএব তোমরা মাস্ক বের করে জনসমুদ্রে যাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সকলকে। আরেক